সরাসরি যুদ্ধে বারবার ভারতের কাছে পরাস্ত হয়ে পাকিস্তান বেছে নিয়েছে সন্ত্রাসবাদীদের আড়ালে প্রক্সি ওয়ার কিংবা ছায়াযুদ্ধের পথ। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা হামলা চালাচ্ছে বারবার, আর সন্ত্রাসবাদীদের হামলায় বারবার রক্তে লাল হয়েছে ভূস্বর্গের মাটি। সালটি ছিল 2000। সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারায় 62 জন অমরনাথ তীর্থযাত্রী। 2016 সালের 18 সেপ্টেম্বর উরি হামলায় প্রাণ হারায় 24 জন সেনা। 2019 সালের পুলওয়ামা হামলায় 41 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। আর সম্প্রতি পেহেলগাঁও হামলায় প্রাণ হারিয়েছে 26 জন নিরীহ পর্যটক। পর্যটকদের ওপর এই হামলার ঘটনায় একদিকে গোটা বিশ্ব জুড়ে চলছে তুমুল সমালোচনা, আর অন্যদিকে ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। এবার শুধু বদলা নয়, পাকিস্তানের কড়া শাস্তি চাইছে গোটা দেশ। তবে প্রত্যাঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে ভারত, আর সেই ভয়েই পাকিস্তানি সেনাবাহিনীতে গণ ইস্তফা চলছে বলেও শোনা যাচ্ছে। তাই এখন একটা প্রশ্নই সবার মুখে মুখে ঘুরছে, কি হতে চলেছে আগামী দিন? পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে ভারত, তাতে কি ইঙ্গিত করছে? যুদ্ধের পথে কি এগিয়ে যাচ্ছে ভারত? পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই যুদ্ধে কি অবস্থান নেবে বিভিন্ন শক্তিধর দেশগুলো? পাশাপাশি কি অবস্থান নেবে বাংলাদেশ? ইন্ডিয়া পাকিস্তান এই চরম অশান্তির মাঝে ভারত বাংলাদেশ সীমান্ত কতটা উদ্বেগের বিষয়? এই সীমান্ত এলাকার নিরাপত্তা কতটা কঠোর করা হয়েছে জানা প্রয়োজন, আলোচনা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পেহেলগাঁও হামলা কিভাবে হবে বদলা, একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার এবং বিশিষ্ট শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আছে অনুষ্ঠানে। প্রথমেই নন্দনবাবু, আপনার কাছে আসি। পেহেলগাঁও হামলা, 26 জন নিরীহ পর্যটককে ধর্ম জেনে হত্যা করা হয়েছে, কিভাবে দেখছেন ব্যাপারটা? সবাইকে নমস্কার। প্রথমে আমি নিউজ ভ্যানগার্ডের আমার এই একটা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে সুযোগ দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের সকল মানে কর্তৃপক্ষ এবং কর্মচারীবৃন্দকে। আপনি যেটা বলেছেন যে এই যে পেহেলগাঁওতে এই যে যারা নিরীহ বা নির্দোষ যারা পর্যটক তাদের যে এইভাবে খুন করা হলো, মানে কোনো মানে বাদ বিচার না রেখে, অর্থাৎ যেভাবে ওদের খুন করা হয়েছে তাতে মানে কোন ধরনের যে এটা যে একটা পূর্ব পরিকল্পিত এবং একমাত্র খুন করার উদ্দেশ্যেই যে এসছে সেটা কিন্তু স্পষ্ট। এই জঙ্গল ঘেরা থেকে মানে একটা মাঠের ভিতরে যখন এই যে পর্যটকরা নিশ্চিন্ত মনে যখন ওরা ওদের প্রাকৃতিক সৌন্দর্য বা ওদের নিজেদের মধ্যে চলছিল, তখন এই খুন খারাপের ঘটনাটি ঘটে। এখন আমি যদি মনে করি যে এই যে এরা পাকিস্তানের প্রেরিত সন্ত্রাসবাদী বা পাকিস্তান স্পন্সর্ড কোন ধরনের সন্ত্রাসবাদী, তাহলে এখানে আমায় দু একটা কথা বলতে হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হলো, পাকিস্তান কিন্তু সবসময় এটা মনে রাখে যে টু নেশন থিওরিতে আমাদের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের ভারত পাকিস্তান ভাগ হয়ে গেছে, ভাগ হয়েছিল, এবং তাতে ওরা নিজেদের ইসলামিক কান্ট্রি হিসাবে ওরা অনেকদিন আগে ওদের দেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে ওরা প্রতিষ্ঠিত করেছে এবং পরিচয় দিচ্ছে। আর ভারত যতই নিজেকে ধর্মনিরপেক্ষ একটা দেশ হিসাবে বলুক না কেন, পাকিস্তানের বিশেষ করে পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের বিরাট একটা জনসাধারণ মনে করে ভারত একটা হিন্দু রাষ্ট্র। অর্থাৎ আমরা যতই বলি না আমরা ধর্মনিরপেক্ষ, এখানে সব ধর্মের সমান অধিকার আছে, কিন্তু ওদের নজরে আমরা একটা হিন্দু রাষ্ট্র। যদিও বা পাকিস্তানের মুসলিম জনসংখ্যা থেকে আমাদের ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা অনেকটাই বেশি, কিন্তু সেটা নিয়ে ওরা ভাবে না। ওরা ভাবে যে দেশে জাতির ভিত্তিতে যেহেতু ভাগ হয়েছে, তো এটা একটা হিন্দু রাষ্ট্র, আমাদের একটা। তো এইভাবে জন্ম লগ্ন থেকেই ভারত পাকিস্তানের মধ্যে ওদের একটা আমাদের প্রতি একটা বিরাট ধর্মীয় বিদ্বেষ বা বিভিন্ন ধরনের জিনিসগুলো কাজ করছে, এবং তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কি বিভিন্ন সময় ভারতের উপর নানাভাবে ওরা আক্রমণ করেছে, এবং সেই কারণে অনেকগুলো যুদ্ধ আমরা বিগত দিনে দেখতে পেয়েছি।
কাশ্মীর নিয়ে যেটা হয়েছে সেটাতে সাকসেসিভ যারা এই যে পাকিস্তানের যে শাসকরা, বিশেষ করে সামরিক শাসক হোক আর বেসামরিক শাসক হোক, প্রত্যেকের একই কথা যে কাশ্মীরের যে মানে অ্যাক্সেশন টু ইন্ডিয়া বা মানে ওইটা স্বাভাবিকভাবে হয়নি। ভারত একরকম মানে জোর করে চলে বলে কৌশলে কাশ্মীরকে ওদের একটা অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছে। আসলে কিন্তু কাশ্মীর কখনো ভারতের সঙ্গে যোগ দেয়নি। যখন পাকিস্তান অ্যাটাক করেছিল তৎকালীন প্রিন্সলি স্টেট যেটা ছিল কাশ্মীরকে, তখন ভারত সৈন্যবল দিয়ে এবং বিভিন্নভাবে ওদের সাহায্য করেছিলেন। পরে হয়তো 3টে ব্যাপারে বলেছিল যে এটা ভারত সরকারকে জানিয়ে কাজ করবে। এটার মধ্যে কমিউনিকেশন, ডিফেন্স এবং ফরেন অ্যাফেয়ার্স, এই 3টা জিনিস ছিল। যে এই 3টা জিনিস হলে তৎকালীন কাশ্মীর সরকার আলাদা মানে ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে কাজ করবে। তো সেই তখন থেকেই ওরা ভেবে আসছে যে কাশ্মীরকে কুক্ষিগত করেছে ভারত ছলে বলে কৌশলে, যেটা নর্মালি করেনি। কারণ দ্বিজাতিত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হচ্ছিল তখন বলা হয়েছিল যেখানে মানে মুসলিম জনসংখ্যা বেশি অর্থাৎ গণভোট হবে। বা কিন্তু দেখা গেছে কি, যেমন হায়দ্রাবাদের নিজাম, ওরা হয়তো কোনো পক্ষেই জয়েন করেনি, কিন্তু ভারত পুলিশি অভিযান করে ওদের নিয়ে নিয়েছে, গোয়াকে নিয়ে নিয়েছে। বা ওখানে জুনপুট বলে একটা জায়গা আছে যেখানে হয়তো মুসলিম শাসক কিন্তু 80% হিন্দু প্রজা, তো সেটা নামাবে দিয়েছে। সেখানে একটা ক্ষোভ ওদের মধ্যে আছে। এখন এই যে বাংলাদেশ লিবারেশন ওয়ার যখন হলো, তখন কিন্তু ভারত সরকার প্রত্যক্ষভাবে কিন্তু তৎকালীন বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা যারা আছে, স্বাধীনতাকামী যোদ্ধাদের কিন্তু নানাভাবে সাহায্য করেছিল, সেটা সারা বিশ্বই জানে। তো এবং আলটিমেটলি এটার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল। এখন এই যে এটাকে আমরা বলে মানে জ্ঞাতি যে একটা বিদ্বেষ, জ্ঞাতি শত্রু আমরা বলি না, নিজেদের ভাই ভাই যখন জায়গা নিয়ে সম্পত্তি জায়গা নিয়ে ডিসপুট হয়, তখন নিজের ভাই ভাই কিন্তু একটা জ্ঞাতি শত্রু বলি আমরা, যে একটা ডিসপুট তৈরি হয় যেটা একদম অনেক দিন থাকে, বা এটা অনেক সময় একদম একটা পার্মানেন্ট একটা শত্রুতায় পরিণত হয়। সেই রকম শত্রুতা আমি কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের আছে, এবং এটা কেউ স্বীকার করুক বা না করুক, এবং তার বসেই একের পর একই হামলাগুলো চলছে এবং যখনই কিছুটা স্থির হয়ে আসে পরিস্থিতি, পাকিস্তান সেটাকে অস্থির করার চেষ্টা করে। বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে বলার চেষ্টা করছে, এমনকি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে, রাজনৈতিক নেতারা অনেক সময় বলে যে পাকিস্তান খারাপ নয়, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের রাখা দরকার। তো সম্পর্কটা তো একতরফা হবে না। বারবার পাকিস্তান বিভিন্নভাবে আমাদের লোকজনকে মারছে, বিভিন্নভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এরা বিভিন্ন ধরনের সশস্ত্র মানে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কিন্তু ওদের এখানে লালন পালন করে রাখছে। যেমন এখানে এই যে হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা, তারপরে আছে এই যে হরকতুল মুজাহিদিন, হ্যাঁ এরকম, তারপরে ইয়ে যে পাকিস্তান তালিবান যেটা বলে তেহরিকি তালিবান, হ্যাঁ এরা শুধু এখানে নয়, এরা ভাড়াটিয়া হিসাবে বিভিন্ন দেশে যে সন্ত্রাসমূলক কাজকর্ম চলছে, যেমন চেচনিয়াতে এই পাকিস্তানের এইসব বিদ্রোহী মুসলিম ইসলামিক এই যে উগ্রবাদীরা ওখানে কাজ করছে। এরকম যদি আমি দেখি তাহলে আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে পাকিস্তান স্পন্সর্ড যে টেরোরিস্টরা, যারা ইসলামিক আদর্শে অনুপ্রাণিত এবং ইসলাম ছাড়া বাকি লোকদের থাকার অধিকার নেই, সেরকম একটা আইডিওলজি নিয়ে কিন্তু সশস্ত্র একটা এই যে বিদ্রোহী দল বা একটা উগ্র জঙ্গি দল তৈরি করে সারা পৃথিবীর ক্ষতি করে যাচ্ছে। একদম, এবং সেখানে তাদের নিরাপদ আশ্রয়স্থল পাকিস্তান বিশ্ব জানে, এবং তার জন্য বারবার তো বিভিন্ন দেশ থেকে তারা আপত্তিও জানায়। এখন দুষ্ট লোকের বাড়ির সঙ্গে যখন আমি বাড়ি করি, তখন দুষ্ট লোকের যে নানা ধরনের ক্রিয়াকলাপ, তার কিছুটা ফলভুক্ত আমার পাশের বাড়ি হিসাবে আমার উপর আসে। তো ভারতের এখানে দুর্ভাগ্য যে এখানে যেটা আছে পাকিস্তান, সে জন্মলগ্ন থেকে ভারত বিরোধী। এখন যেটা বাংলাদেশ আছে, সে বাংলাদেশ কিন্তু যখন স্বাধীনতা যুদ্ধ চলে তখন বিরাট সংখ্যক কট্টর মুসলিমরা কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেনি। এরা রাজাকার হিসেবে তৎকালীন পাঠান সৈন্য বা এই যে পূর্ব পশ্চিম পাকিস্তানের যে সৈন্যদের কিন্তু নানাভাবে সাহায্য করেছিল, এবং একটা বিরাট সংখ্যক কট্টর মুসলিম এরা চায়নি যে এরা আলাদা হয়ে যাক। এরা চাইছিল এখানে যে কট্টর শরীয়তি আইন চালু করে বাংলাদেশকে একটা আদর্শ মুসলিম রাষ্ট্র হিসেবে তৈরি করবে। কিন্তু যখন স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতা হওয়ার পর কিন্তু এরা কিন্তু লুকিয়ে যায়নি, এরা কিন্তু নানাভাবে চেষ্টা করেছে এই যে ওখানকার যে মাইনরিটি হিন্দু জনসংখ্যা আছে
ওদের নানাভাবে হত্যা করা, অত্যাচার করা এবং এদের মন্দির ভেঙে দেওয়া বিভিন্নভাবে এরা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। অবশ্যই। এবং এখন এই যে বলছিলেন যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, তাদের হাতেই এখন এই মুহূর্তে তাদের দায়িত্বভার আছে। আমরা বাংলাদেশ ইস্যুতে আসবো নন্দনবাবু, আমি কিন্তু তার আগে আমাদের সঙ্গে ননীগোপাল স্যার রয়েছেন, ননীগোপাল দেবনাথ স্যার, আপনার কি মনে হয় এই যে পেহেলগাঁও হামলা 26 জন, আপনার কি প্রতিক্রিয়া? পাশাপাশি এই হামলার মূল মোটিভ কি মনে হচ্ছে? এতদিন তো হয়ে গেল, একটা পরিস্থিতি এমন সৃষ্টি হচ্ছে যেখানে অনেকেই বলছে যে কোনো মুহূর্তে যুদ্ধ হয়ে যেতে পারে দুটো দেশের মধ্যে, এবং সেখানে ভারত অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যেসব পদক্ষেপ নিচ্ছে, আগামী দিনে মনে হচ্ছে যুদ্ধের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় এবং মূল মোটিভ কি মনে হয় এই সন্ত্রাসবাদী হামলার পেছনে? নমস্কার দর্শকদের এবং ভ্যানগার্ড কর্তৃপক্ষকে এই ধরনের একটা সময়োপযোগী যে টকশোর ব্যবস্থা করার জন্য। তো আসলে পেহেলগাঁওয়ের যে ঘটনাটা, এটা কোনো ঘটনাই তো আর হঠাৎ করে ঘটে না, তো এটা তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এখন ব্যাপারটা হলো এই সময় কেন হলো, এটাও একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। এটার উত্তরটা এখানে নাই দিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে পাকিস্তান স্পন্সর যে টেরোরিজম, তারা যে বিশেষ করে ক্রস বর্ডার টেরোরিজম আমরা যেটাকে বলি, এটা তো আজকের ব্যাপার না, এটা অনেক পুরনো ব্যাপার, দীর্ঘদিন ধরেই চলছে, জন্মলগ্ন থেকেই। উনি যেভাবে বললেন যে রাষ্ট্রটার জন্মই হয়েছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির ভিত্তিতে, ব্রিটিশের মস্তিষ্ক প্রসূত, তাদের মধ্যেও একটা দ্বিজাতি তত্ত্ব ছিল, জিন্নার যেই ব্যাপারটা, দেখ ওরা শেষ পর্যন্ত সাকসেস হয়েছে। এখন ভারতবর্ষের সঙ্গে তাদের যে রিলেশনটা, সেটা হলো এরা প্রথম থেকেই তো এনমিটি, শত্রুতা। এখন এই শত্রুতাটা যদি দুটো রাষ্ট্রের মধ্যে যদি হয়, এমনিতে যদি রাজনৈতিক সংঘর্ষ হয় সেটা হচ্ছে একটা ব্যাপার, কিন্তু এখন এখানে রাজনীতিটা সঙ্গে যুক্ত হয়ে গেছে ধর্মটা যুক্ত হয়েছে। এখন অ্যাকচুয়ালি এটা চলে গেছে ধর্মীয় সাম্প্রদায়িকতা। তো ভারতবর্ষকে তারা সবসময় এনিমি মনে করে, আর এরা প্রথম থেকে এরা পাকিস্তান রাষ্ট্র হিসাবেই তাদের আত্মপ্রকাশ ঘটেছে। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষকে অস্থির করার জন্য, এবং তাদের লোক যে ভারতবর্ষে কিছু নেই তা না, যেমন কাশ্মীরের মধ্যেই তো তারা ঘাঁটি গেড়ে বসে আছে, এখন তো ঘাঁটিগুলো সব বের হচ্ছে আস্তে আস্তে। এখন ব্যাপারটা হচ্ছে ঘটনাটা নিয়ে এত বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো, এখন তো নিরপেক্ষ চ্যানেল বা সংবাদ মাধ্যম পাওয়াও মুশকিলের কথা। আমরাও তো বিভ্রান্ত হয়ে যাই, এক একটার মধ্যে এক এক রকম। যেমন মৃত্যুর তালিকা যেটা দিল, আমি একটা দেখলাম, এখানে 26 জনের মধ্যে 15 জনই দেখা যায় মুসলমান। কোত্থেকে জানি ওরা একটা বানিয়েছে, তো এগুলি ফেক। বা এই যে ঘটনাটা সম্পর্কে যে সমস্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে যেগুলো প্রচার করা হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের যে সমস্ত মিডিয়াগুলো এবং আমাদের প্রতিবেশী এখন তথাকথিত যেটা মৌলবাদের দিকে যাচ্ছে বাংলাদেশের যে মিডিয়াগুলো, এগুলিতে এত বাজে বাজে খবর দেয়, সেগুলিতে এমনিতেই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি চলে আসে। তার জন্যই 16টি ইউটিউব চ্যানেলকে ব্যান করা হয়েছে পাকিস্তানে। হ্যাঁ, এগুলি করা উচিত। এখন দাবি উঠছে যে বাংলাদেশেরও কিছু চ্যানেল ব্যান করা। হ্যাঁ, এগুলি করা উচিত। আর যুদ্ধ পরিস্থিতির কথা যেটা, এটা এখন ভারত সরকার, বিশেষ করে ভারতবর্ষের জনগণ কিন্তু চাইছে যুদ্ধ, যে কোনো ভাবেই হোক। এবং ভারত সরকারও যে সমস্ত স্টেপগুলো নিচ্ছে ধীরে ধীরে, সেগুলো অনেকটা মনে হচ্ছে যেমন যুদ্ধের দিকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আবার পাকিস্তানও তার কি জানি বলবে, আর্মি ডিপ্লয় করেছে বর্ডারের মধ্যে, তাদেরও একটা প্রস্তুতি আছে। তো এখন ব্যাপার হচ্ছে আন্তর্জাতিক কিছু, যেমন জল নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এগুলি কিন্তু যুদ্ধ পরিস্থিতির থেকেও ভয়াবহ যদি সিন্ধু জলটা যদি আটকাতে পারে। কিন্তু সিন্ধু জল আটকানো নিয়েও একটা প্রশ্ন আছে, হঠাৎ করে তো আর এত জল আটকানো যায় না। আমরা একটা সাধারণ চড়ার জলও যদি আটকাই, এটা কিন্তু বললাম, এটা হঠাৎ করে কিন্তু আটকাতে পারবো না, কারণ জল কোনো না কোনো দিকে তার ছুটবেই। তো সিন্ধুর জল কতটুকু কিভাবে আটকাতে পারবে, বাঁধ উঁচু করার ব্যাপার আছে, রাতারাতি তো নিচু করা যাবে না। কিন্তু পাকিস্তান যে মূর্খামিটা করলো এর মধ্যেই, যে তারা সিমলা চুক্তি বাতিল টাতিলের যে সমস্ত প্রশ্নগুলি দিল, ভারতের যে তার মধ্য দিয়ে যে এয়ার যে যায় বাইরে, সেগুলো বন্ধ করলো। এগুলি করে সিমলা চুক্তি বাতিল করা উচিত ছিল ভারতের অনেক আগে। তো পাকিস্তান এটা বাতিল করে ভালোই করেছে। কারণ কি, আমার মনে হয় এখন যে সুযোগ আছে আর কি, এই সুযোগে আমাদের যে আজাদ কাশ্মীর বলতে যে
অংশটা আছে, এটাকে আমার মনে হয় এখন নিয়ে নিলেই ভালো হয়, আমার মতে আর কি। এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ পিওকে যেটা একদম একদম দরকার। আর দ্বিতীয়ত হলো, আপনি দেখুন ভারতবর্ষের কত টাকা জন্মলগ্ন থেকে এই পাকিস্তান রাষ্ট্রের মানে কি বলবো আমি, স্বাধীনতার পর থেকে শুধু কাশ্মীর এই বর্ডারটাকে চেক করার জন্য কি পরিমাণ আর্মি সেখানে পাহারা দিচ্ছে, কি পরিমাণ বিএসএফ সেখানে পাহারা দিচ্ছে। এখন ব্যাপার হলো, কিছুদিন আগে যে 41 জন মারা গেল, 1 বছর আগে, এখানেই তো মারা গেল। কি মরেছে? সিআরপিএফ মরেছে। এতটা রিয়াকশন হয়নি, পাবলিক মরেছে, রিয়াকশনটা বেশি হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে সিআরপিএফ গুলো বা আর্মিরা কি কষ্টে সেখানে পাহারা দেয়, তাদের জীবনেরই কোনো দাম নেই। তাদের জীবনে তো তারা ঢিল খাচ্ছে, পাটকেল খাচ্ছে, তারা বেঘরে সেখানে প্রাণ দিচ্ছে, এই শুধু পাকিস্তান নামক রাষ্ট্রটির কারণে। তো এখন বিশ্ব জনমত আপনি দেখবেন ইসলামিক কান্ট্রিগুলি এখন এর চেয়ে ইয়ের কথা কি জানে, তুর্কির কথা। এই মাত্র সেদিন এরা এতটা বেশি মৌলবাদী, মানে এতটা সাম্প্রদায়িক, এই মাত্র সেদিন তাদের বন্যা বিধ্বস্ত, ভারত সবচেয়ে আগে ওদেরকে সাহায্যটা করলো। আমরা কোভিডের সময় যেমন দেখি ফ্রিতে কোভিড টিকা দিল বাংলাদেশ, পাকিস্তানকে, বাংলাদেশকে দিল। তো এরা এই সমস্ত কিছু ভুলে যায়। কিন্তু তারপরেও মিডল ইস্টের যেমন সৌদি আরব বা অন্যান্য যে দেশগুলি আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলি কিন্তু এই সময়ের মধ্যে নেই। ওরা এই সময় আসছে না আর কি। ভারত পাকিস্তান এই স্ট্যান্ড অফের মধ্যে বিভিন্ন দেশ কি অবস্থান নিচ্ছে সেই বিষয়টা তো আমরা আলোচনা করব, এই মুহূর্তে আসবো আমরা। কিন্তু তার আগে রঙ্গবাবু, আপনার কাছে একটু জানতে চাইবো, যেটা সিমলা চুক্তির কথা উঠছে, যে সিমলা চুক্তি বাতিল করার কথা ছিল ভারতের, সেটা পাকিস্তান করে পাকিস্তান নিজের পায়ে কতটা কুড়োল মারল, এক। আর দুই, যেসব পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, মানে বিশেষ করে এই যে জলবন্টন, সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা, বা ওয়াঘা সীমান্ত, ওটারিয়া ওয়াঘা সীমান্ত বন্ধ রাখা, বাণিজ্য বন্ধ রাখা, এগুলো কতটা মানে এই যে পাকিস্তানকে শাস্তি দেওয়ার পক্ষে কতটা পদক্ষেপ নিতে হয়েছে, বা কতটুকু হবে, মানে কাজ হবে বলে মনে করছেন, যথেষ্ট কতটা মনে করছেন? হ্যাঁ, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে জনগণের দ্বারা নির্বাচিত যে জনপ্রতিনিধি বা যারা মন্ত্রিসভা আছে, ওদের একটা দায়িত্ব থাকে। অর্থাৎ এত বড় একটা ঘটনা হয়ে গেল, এতগুলো নিরীহ পর্যটককে এভাবে প্রকাশ্য দিবালোকে খুন করা হলো, সরকার তো চুপ করে বসে থাকতে পারে না। একটা ওয়েলফেয়ার কান্ট্রি বসে থাকতে পারে না, সেহেতু ওয়েলফেয়ার কান্ট্রি কিছু কিছু মেজার্স নিতে হয়। যে এই একটা হলো পাবলিক কমিশন যেটা আছে, জনরোষ, যে মানে মানুষের মধ্যে যে একটা ভীতি বা একটা আক্রোশ বা একটা ঘৃণার জন্ম হয়েছে, সেটার থেকে কিভাবে ইয়ে করা যায়, সেটা একটা সরকারের একটা দায়িত্ব। সেই জন্য সরকার কি করবে, সরকার এখন একটা যুদ্ধের প্রস্তুতি হয়তো নিচ্ছে, কিন্তু আমি মনে করি যুদ্ধ কখনো হবে না। আর এখন যে টেকনোলজি রিলেটেড যে ওয়ারফেয়ার, মডার্ন যে ওয়ারফেয়ার, সেই ওয়ারফেয়ারে পাকিস্তানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে যদি ভারতের যুদ্ধ লাগে, কখনো কিন্তু একটা ডিসাইসিভ কোনো কিছু হবে না। অর্থাৎ একদম নিশ্চিন্ত পরাজয় হবে না, জয় হবে না। সাধারণ এত বড় শক্তিধর দেশ রাশিয়া, যে ইউক্রেনের সঙ্গে আজকে এত বছর যুদ্ধ করার পরে কিন্তু একটা কোনো ডিসিশন হয়নি যে এখানে এ ঢুকে যাচ্ছে, এখানে এ ঢুকে যাচ্ছে। গাজার মতো ছোট একটা স্ট্রিপ, যেটাকে ইসরায়েলের মতো এত পাওয়ারফুল একটা কান্ট্রি কিন্তু এতদিন পরে পুরো গাজাকে নিতে পারেনি। কিন্তু এখন যেভাবে এভাবে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়তো হবে, হয়তো সেই যুদ্ধে মানে কোনো পক্ষেরই হয়তো চূড়ান্ত বিজয় বা চূড়ান্ত পরাজয় হবে না, চলতে থাকবে। তো সেটাতে কিন্তু দুই দেশের ইকোনমি একদম ভেঙে পড়বে। কারণ এই যে যুদ্ধ চালানোটা, সেটা একটা হিসাব করে দেখা হয়েছিল, ভারতবর্ষ কতদিন যুদ্ধ চালাতে পারবে, পাকিস্তান কতদিন যুদ্ধ চালাতে পারবে, ওদের যে আর্মামেন্ট আছে, বিভিন্ন ধরনের যে মিলিটারি হার্ডওয়্যার আছে, এগুলো দিয়ে কতদিন যুদ্ধ চালাতে ইকোনমির উপর কি ধরনের ইম্প্যাক্ট হবে। তো সেটা ভয়ঙ্কর ভাবে ইম্প্যাক্ট হবে একটা ইকোনমির উপর। আর এইখানে একটা কথা বলে রাখছি যে যুদ্ধ, কিন্তু আমি মনে করি যুদ্ধ হবে না, সেটা আমার ব্যক্তিগত মতামত। এই একটা কারণে কিন্তু যুদ্ধের কারণ নয়, কিন্তু এটা যুদ্ধ হতে হলে দুই দেশের মধ্যে, এই যে আপনি বলছেন এই যে পেহেলগাঁও যে হামলা, না এটা নিয়ে, এটা এর আগে তো অনেকগুলো ঘটনা হয়ে গেছে। এর আগে এই যে অমরনাথ যাত্রীদের মারলো, উরিতে এতগুলো আর্মি বা ইয়ে মারা গেল, মিলিটারি ক্যাম্পে অ্যাটাক হলো, যেখানে ব্রিগেডিয়ারকে মেরে ফেললো, কর্নেলকে মেরে ফেললো।
তারপরে হয়েছে পুলওয়ামা হলো, সেটা হলো না। অন দি আদার হ্যান্ড পাকিস্তান বলছে যে কিছুদিন আগে বালুচিস্তানের এই যে বালুচ লিবারেশন আর্মির লোকেরা যে ট্রেন থামিয়ে বেছে বেছে পাকিস্তানের যে যারা আর্মি অফিসার বা যারা যাচ্ছিল ছুটিতে বাড়িতে, এদের যে খুন করা হলো, এই যে সিলেক্টিভ কিলিংস, সেখানে ইন্ডিয়ান রয়ের হাত আছে। কারণ ইন্ডিয়ান রয়ের একটা ঘাঁটি তাজিকিস্তানে আছে, ওরা ওখান থেকে এটাকে কন্ট্রোল করে। নাম্বার 2 হলো আফগানিস্তানের সঙ্গে যে কোনো কারণে ভারতের একটা খুব ভালো সম্পর্ক আছে। আবার আফগানিস্তান এর সঙ্গে কিন্তু পাকিস্তানের কিন্তু ভয়ঙ্কর একটা বৈরিতা আছে। কারণ এই যে পাখতুনিয়া অঞ্চল যেটা আছে, এইসব পাহাড়ি অঞ্চলে যেখানে একটা অটোনোমাস বডি আছে যারা কাজ করে, এরা কিন্তু কোনোদিনও পাকিস্তানের আধিপত্য মেনে নেয়নি। এরা আফগানিস্তানের যে পাশতুন যারা, ওদের সঙ্গে মিলেমিশে থাকে। তো পাকিস্তানের একটা বিরাট সীমান্ত বিবাদ আছে আফগানিস্তান এবং ইরানের সঙ্গে। কারণ ইরান হলো শিয়া অধ্যুষিত অঞ্চল, আর আফগানিস্তান যদিও সুন্নি মুসলিমদের দেশ হয়, কিন্তু ওদের পাকিস্তানের সঙ্গে এটা, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের কিন্তু বেশ ভালো সম্পর্ক আছে। তো এইভাবে পাকিস্তানের তারা ধরে নিয়েছে যে সিলেক্টিভ কিলিং যেটা হয়েছে এবং বিভিন্ন জায়গার মধ্যে যে এই যে স্যাবোটেজ গুলো হচ্ছে পাকিস্তানের ভিতরে, প্রচুর লোক মারা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা পিছনে ইন্ডিয়ান রয়ের হাত আছে। এরা হলো পাকিস্তানিরা ভাবছে এটা। তো সেখানে পাকিস্তানে যখন হয় তখন পাকিস্তানিরা ভাবে এটা ইন্ডিয়া করিয়েছে, ইন্ডিয়ার ভিতরে যখন হয় সেটা ভাবে পাকিস্তানের কোন একটা ইয়ে করিয়েছে। কিন্তু একটা জিনিস হলো যে ইন্ডিয়াতে কিন্তু কোনো সশস্ত্র জঙ্গি দল নেই, অর্থাৎ ইন্ডিয়া এই দিক দিয়ে অন্তত ক্লিয়ার যে আমার কাছে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল এখানে নেই, কিন্তু ওদের কিন্তু আছে। ওদের ওয়ার্ল্ড স্বীকৃত, বিশেষ করে যে ওসামা বিন লাদেন পাকিস্তানে ছিল, ওসামা বিন লাদেন ছিল এবং লাদেন ছিল, এবং ওখানে ওকে যখন মারা হয়েছে তাহলে এটা সবার কাছে এটা ক্লিয়ার যে ওখানে ওকে আশ্রয় দেওয়া হয়েছিল। তো পাকিস্তানে একটা অন্য ব্যাপার আছে যেটা ইন্ডিয়ার সঙ্গে একদম মিলবে না, যে পাকিস্তানি যে আর্মি আছে এদের ক্ষমতা কিন্তু পাকিস্তানের যে নির্বাচিত সরকার তাদের থেকে অনেক বেশি। একটা কথা বলে রাখছি যে পাকিস্তানে নওয়াজ শরীফ যখন শপথ নিল প্রধানমন্ত্রী হিসাবে, ওই বছর শপথ নিয়ে প্রেসিডেন্ট ভবন থেকে যখন উনি কনভয় নিয়ে বেরিয়ে যাচ্ছেন, প্রাইম মিনিস্টার কনভয়, শুধু সিম্পল একটা সোলজার রাস্তায় দাঁড়িয়ে করে দিয়েছে পুরো কনভয়টাকে। কি হয়েছে বলে, না কনভয় এখন যাবে না, সেনা প্রধানের কনভয় যাবে। এখন সেনা প্রধানের কনভয় পাস হয়ে গেলে তারপরে প্রধানমন্ত্রী কনভয় যেতে পারবে। এটা কি ইন্ডিয়াতে কখনো ভাবা যায় যে আর্মি জেনারেলের গাড়ি যাচ্ছে? পাকিস্তানের টোটাল পাওয়ারটাকে রুল করছে আর্মি। আচ্ছা, এদের নিজস্ব বিজনেস আছে, আর্মির নিজস্ব ল্যান্ড আছে, এরা বিভিন্ন হোটেল চালায়, বিভিন্ন ধরনের এরা আছে, এবং পাকিস্তানের আর্মি একটা প্যারালেল গভর্নমেন্ট কিন্তু চালাচ্ছে পাকিস্তানে। এখানে পাকিস্তান যে ফরেন ডিপার্টমেন্ট আছে, বিদেশ দপ্তর আছে, পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার, এদের অনেকটাই যে কন্ট্রোল করতে পারছে না আর্মিকে। ঠিক আছে, আর্মির মতো করে চলি। আর আর্মির বিরুদ্ধে কথা যারা বলছে তাদের বোধহয় বেশি দিন আর পাওয়ারও থাকতে পারছে না। না, তারা পাওয়ার থাকতে পারছে না, কিন্তু কারণ ওখানে আর্মির একটা ভীষণ পাওয়ারফুল, কারণ আর্মি অনেকবারই ক্ষমতা দখল করেছে। সেই স্মৃতি কিন্তু মানুষের মধ্যে আছে যে আর্মি কিন্তু একটু এদিক সেদিক হলে কিন্তু পাওয়ারটা নিজের কাছে নিয়ে নেয়। এই যে জেনারেল পারভেজ মুশারফ, উনি তো দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ছিলেন এবং সুপ্রিম কোর্টের জজদের উনি খারিজ করে দিয়েছেন নানা ধরনের। তো পাকিস্তানে ইউ ক্যানট এক্সপেক্ট যে ওরকম ধরনের একটা রুল অফ ল কিন্তু পাকিস্তানে নেই। পাকিস্তানের সবটাই হলো আনকনস্টিটিউশনাল পাওয়ার, এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার, যেখানে টোটালি আনপ্রেডিক্টেবল। ওখানে ওরা কি করবে, কি হতে পারে। এখন যেটা আর একটা ভয়, যে এই যে জঙ্গি দলের হাতে যদি নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর গুলোর ওরা দখল করে ফেলে, এবং এটা কিন্তু সারা বিশ্বের জন্য একটা মহা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। তো সেই অবস্থায় আমি মনে করি যে যেহেতু পরমাণু শক্তিধর পাকিস্তান, পরমাণু শক্তিধর ইন্ডিয়া, ইন্ডিয়াতে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, তারা চিন্তা ভাবনা করে কাজ করবে, কিন্তু পাকিস্তানে সেরকম কোন ডেমোক্রেটিক সেটআপ নেই। তাহলে দুটো পরমাণু শক্তিধর যদি দেশে যদি ভয়ঙ্কর ধরনের ওয়ার লেগে যায়, আলটিমেটলি যে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই কারণে আপাতত আপনি যুদ্ধ দেখছেন। এখন আমি যুদ্ধ হবেই না, আমি একটা কথা বলছি, যুদ্ধ এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুদ্ধ নিয়ে স্যার আপনার কি মতামত, কি দেখছেন আপনি, মানে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কত? কারণ এর আগে অনেকগুলো ঘটনা হয়ে গেছে এরকম। এখানে প্রত্যক্ষ যুদ্ধের যে সম্ভাবনা এখানে নেই, এটাও ঠিক না, আমরা সেটা আমরা বলতে পারি না। কারণ এখানে শুধু পুলওয়ামার ঘটনা না, ঘটনাটা দীর্ঘদিন ধরেই তো পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা তিক্ততারা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। এখন এটার মধ্যে বাড়তি, এখন সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু একটা চাপে আছে। বিরোধীরা যেহেতু বলেছে তুমি বদলা নাও, ঠিক আছে, ভারতের জনগণ কিন্তু 100% চাইছে।
এখন পাকিস্তানের যে ইন্টারনাল যে ক্রাইসিসটা, এটা কিন্তু সাংঘাতিক। কারণ এদের মধ্যে আবার আমরা এমনিতে মুসলিমদের দেখি মনে হয় যেন সবই মুসলমান, তাদের মধ্যে অসংখ্য গ্রুপ আছে, শিয়া সুন্নি ছাড়াও, যেমন বালুচিস্তানে যারা, এগুলি আহমদিয়া, এরা এদেরকে মুসলমান বলেই স্বীকার করে না, করতে চায় না। ওরা চাইছে আলাদা হওয়ার জন্য, 100% ওরা আলাদা হওয়ার জন্য চাইছে। এখন ওদের সঙ্গে সংঘর্ষটা তীব্রতা আকার ধারণ করেছে। সিন্ধু অঞ্চলের মধ্যে কৃষি উৎপাদন হয় মোটামুটি ভালো, কিন্তু সিন্ধুকে সেভাবে সিন্ধুর মানে অ্যাকচুয়ালি সিন্ধুর ডেভেলপমেন্টটা সেভাবে এরা করছে না। সিন্ধু অঞ্চলটা ভাগ হওয়ার পথে, আচ্ছা, সিন্ধু অঞ্চলটা ভাগ হওয়ার পথে, শুধুমাত্র পাঞ্জাব প্রদেশ যেটা, এটার মধ্যে এদের মানে খবরদারি আর কি। এখন ভারতবর্ষ যদি এখানে যদি ঠিক মতো তার ফরেন পলিসি বা যদি গেম প্ল্যানিং যেটা করছে এটা যদি ঠিক মতো চালাতে পারে, তাহলে পাকিস্তানকে এত বেশি শক্তিশালী ভাবারও আমি কোনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, চীন এখন কি করছে? চীন গেম শক্তি বলতে পাকিস্তানের শক্তি বলতে তো তার বন্ধু রাষ্ট্র থাকতে পারে যারা আছে, এবং তার নিউক্লিয়ার ওয়েপন, এই নিউক্লিয়ার ওয়েপন পাকিস্তানের যে কটা আছে না, ওয়ার্ল্ড পাওয়ারে পাকিস্তানের পজিশন হলো 11, যেই পজিশন, তার যেই আপনার যে জিওগ্রাফিক্যাল যে পজিশন, সেই অনুসারে ভারতবর্ষ যদি তার উপর যদি নিউক্লিয়ার ওয়েপন যদি ইয়ে করে অ্যাপ্লাই করে, তাহলে তার ড্যামেজটা অনেক বেশি হবে। আর এত সহজে নিউক্লিয়ার ওয়েপন কেউ ব্যবহার করতে যায় না। আর চীন যেভাবে ঢুকেছে, চীন যেখানে যে রাষ্ট্রে ঢুকে সেই রাষ্ট্রকে ফকির করে ছেড়ে দেয়। কারণ এরা এখন চাইছে, অর্থনীতি পাকিস্তানের খুবই খারাপ, না না, বাজে ড্যামেজিং অর্থনীতি। এদের যারা মানে আর্মি জেনারেল হয়, এরা এখান থেকে ম্যাক্সিমাম মানি চুরি করে। এদের অবস্থা খুবই খারাপ। পাকিস্তানের ইকোনমিটা আর কি, পাবলিক বেশি ভালো না। আপনি কি কখনো আমরা কি কল্পনা করতে পারি যে কাশ্মীরের অন্তত মুসলমান জনগণদের যে ব্যাপারটা, এই যে এত পুলওয়ামাতে ঘটনার পর ওরা যেভাবে ডেমনস্ট্রেশন করেছে পাকিস্তানি উগ্রপন্থীদের বিরুদ্ধে কার্যকলাপ, হ্যাঁ পেহেলগাঁওকে কেন্দ্র করে, শুধু পেহেলগাঁও না, অন্যত্র যেমন ভিজিটিং স্পট গুলো কাশ্মীরে বন্ধ করে দেওয়া হচ্ছে এখন স্ট্র্যাটেজিক কারণেই। এদের রুটি রুজির উপর সাংঘাতিক আঘাত। এরা পাশাপাশি পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে, ভারতের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের যে সমস্ত মুসলমানরা আছে বা যে জনগণ আছে, তাদের যা অর্থনৈতিক অবস্থা, আর ভারতবর্ষের মধ্যে যে মানে যে অবস্থাটা আছে, মানে যারা আছেন তাদের যে অর্থনৈতিক অবস্থাটা, আকাশ পাতাল পার্থক্য। এটা দেখতে পেরেই তারা কিন্তু এখন যে ওই যে আগে ইসলামিক বলেই যে একটা সাংঘাতিক ব্যাপার, তারা দেখছে ভারতবর্ষের যে শক্তি সামর্থ্য আছে সেটা অনুযায়ী পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করে জিতে যাবে, ব্যাপারটা এরকম না। অতীত রেকর্ড কিন্তু তাই বলে না। শুধুমাত্র সিমলা চুক্তি বা অন্যান্য যে চুক্তিগুলি আন্তর্জাতিক চুক্তির ফলে ভারত কিছুটা স্যাক্রিফাইস করতে বাধ্য হয়েছে, কিন্তু ভারত আর কত বছর স্যাক্রিফাইস করবে, কতটা স্যাক্রিফাইস করবে, এটা কিন্তু এখন এটা প্রশ্ন। আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে পাকিস্তান ওয়ার্ল্ডে এখন পরিচিত, সোজা কথা। যত পৃথিবীর যত সাপ্লায়ার মানে সন্ত্রাসবাদী সাপ্লায়ার রাষ্ট্র হিসাবে এখানে প্রোডাকশনই হয় এইভাবে সন্ত্রাসবাদী কাছে। এখন ভারতবর্ষে তো আর এরকম স্টেট ফর স্পন্সর্ড এক্সট্রিমিজম নেই, টেরোরিজম নেই। এখানে আছে আর্মি, এখানে আছে জনগণ, ঠিক আছে। কিন্তু ভারতবর্ষের যে এখন যে পরিস্থিতি, এই বাংলাদেশটাকেও তো ওরা এখন কন্ট্রোল করতে চাইছে। কি এখন বাংলাদেশে যারা আছে এদের মধ্যেই তো আছে, বাংলাদেশে যারা ধর্মনিরপেক্ষ বা যারা অ্যাকচুয়ালি ওই রকম ইসলামিক টেরোরিজমে বিশ্বাস করেন না, উগ্র সাম্প্রদায়িক না, এরা ব্যাকফুটে গেছে। কিন্তু এদের ভিতরে প্রচন্ড ক্ষোভ আছে, আমরা দেখি। মানে একটু সুযোগ পেলেই এই যে কি জানি ওর নাম, আরে এখন যে ওই যে ইউনুসের অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো অবস্থা নেই, যে কোনো সময় পালিয়ে যেতে বাধ্য হবে। সংবাদ মাধ্যম যেটা প্রচার করছে, পাকিস্তানের যে আর্মিদের বিরাট অংশ পদত্যাগ করছে, গণইস্তফা চলছে, ইভেন আর্মি অফিসারও চলছে। আমি এটা বিশ্বাস করি না যে তাদের সেনাপ্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে। হয়তো এটা ইন্ডিয়ান কিছু কিছু মিডিয়ার এগুলি হতেই পারে, সব দেশেই তো এই সমস্ত কায়দা চলে। শোনা যাচ্ছে সেনার অনেক তাবর অফিসাররা পদত্যাগ করছে এবং পদত্যাগ করছে। এই যে ইন্টারনাল যে ক্রাইসিসটা যেটা পাকিস্তানে আছে, সেই ক্রাইসিসটা কিন্তু এখন ইন্ডিয়াতে নাই। ইন্ডিয়াতে কিন্তু ওই ক্রাইসিস নাই। রাজনৈতিক দলগুলি তাদের পরস্পর বিরোধিতা আছে, কিন্তু এই ক্ষেত্রে সবাই ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে যে তুমি ইন্ডিয়া গভর্নমেন্ট
অল আউট দেওয়ার জন্য বলে একদম একদম ইয়ে করো। এখানে কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা চাপে আছে, জনগণের চাপ প্লাস বিরোধী দলগুলির চাপ। এটা বলতে পারবে না যে বিরোধীরা আমাকে সাহায্য করছে না। আর আমার যেটা প্রশ্ন যে ভারতবর্ষের যে পরিমাণ সিকিউরিটি মারফত বাবদ আপনার এই বর্ডার রক্ষার জন্য খরচা হয়, তা যদি ভারতবর্ষের উন্নয়নের খাতে ব্যবস্থা হতো, ওদের কথা আমরা বাদ দিলাম, এগুলো বিকারী রাষ্ট্র, বিভিন্ন দেশ থেকে বিকারি করবে। আর চীন এখন যেভাবে চলছে, চীনের বিরাট মার্কেট কিন্তু ভারতবর্ষে। চীন এত সহজে কিন্তু পাকিস্তানের জিওপলিটিক্সের এই জায়গাটাই কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন চীনের কথা বলছি, আমরা যখন বাংলাদেশের কথা বলছি, পাকিস্তানের কথা বলছি, আমেরিকায় রয়েছে, আমেরিকায় সম্প্রতি তার পরিবর্তন হয়েছে, পালা পরিবর্তন হয়েছে। এখন এই জায়গাটাতে কিভাবে দেখছেন? আমি আসবো আপনার কাছে স্যার আবার। নন্দনবাবু, এখানে ভারত পাক এই স্ট্যান্ড অফে এখানে একটা জিনিস তো উল্লেখযোগ্য যে ভারত পাকের যে এই যে সম্মুখ সমরে আমরা যেটাকে বলি, একটা যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে যায় এবং যুদ্ধ প্রায় হয়ে যাবে বলে মনে হয়। এমন আমাদের কিন্তু বিগত কয়েক দশকে অনেকবার মনে হয়েছে, বিশেষ করে ৭১-এর মানে বাংলাদেশ যুদ্ধের পর 87 অব্দি বা 85-86 অব্দি 10-15 বছর একটা নীরব পরিস্থিতি ছিল, শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল। কিন্তু তারপর 87-এ, 91-এ, 99-এ এবং 2001-এ পার্লামেন্ট অ্যাটাক হওয়ার পর, 2008-এ উরি অ্যাটাকের পর, 26 অ্যাটাকের পর এবং তারপর 2016 উরি অ্যাটাক এবং পুলওয়ামা অ্যাটাকের পর প্রত্যেকবারই কিন্তু মনে হয়েছে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগবে। শুধু 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছে, তাও একটা সীমিত জায়গার মধ্যে, সেটা পুরোটা ছড়ায়নি, পুরো দেশে, গোটা দেশে ছড়ায়নি। এখন এবারও যুদ্ধকালীন এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন শক্তিধর দেশগুলোর কি অবস্থান রয়েছে বলে আপনি দেখছেন? না, একটা কথা হলো যে যতগুলো লড়াই হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, প্রত্যেকটা দেখবেন যখন টেরিটোরিয়াল অ্যাগ্রেশনে চলে এসছে একটা কান্ট্রি, যেমন কার্গিল যুদ্ধ যেটা হয়েছিল, সেখানে যে মাউন্টেনিয়াস হাইট গুলো ছিল ওখানে ওরা ঢুকে গেছিল অলরেডি, সেটা ছিল পিওরলি ইন্ডিয়ান টেরিটরি। কারণ প্রচন্ড বরফ যখন পড়ে, টেম্পারেচার ধরুন -30-40 হয়ে যায়, তখন কিন্তু সোলজাররা অনেকটা পেছনে চলে আসে। গ্লেসিয়ার গুলো তখন অনেকটাই আবার ইয়ে হয়, মুভিং গ্লেসিয়ার হয়ে যায়। তো ওই সুযোগটা নিয়ে কিন্তু এই যে বাজাও স্কাউটস এবং সিট্রাল স্কাউটস, এরা মূলত ওই পাঠান বা ওই যে ওই সব অঞ্চলের লোক, ওই যে হাজারা গোষ্ঠী, এরা কিন্তু ঢুকে গেছিল, এটা ইন্ডিয়ান টেরিটরি ঢুকে গেছিল এবং বড় বড় যে পাহাড়ের চূড়ায় ওরা অলরেডি শক্ত পজিশন নিয়ে বসে গেছিল, দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে বসে গেছিল। এই কারণে কিন্তু যুদ্ধটা হয়েছে, কারণ ওদের ফ্লাশ আউট করাতে হবে। এরকম ইন্টারনালি কোন স্যাবোটেজ করে লোক মেরে ফেলেছে বা তার জন্য কিন্তু কখনো লড়াই হয়নি কিন্তু। আচ্ছা, যেটা প্রথম হয়েছিল যে প্রথম ইমিডিয়েটলি আফটার দি ইন্ডিপেন্ডেন্স পাকিস্তানি আর্মি কাশ্মীর অ্যাটাক করেছিল, তখন একটা লড়াই হয়েছিল। 1965-এ তখন আবার পাকিস্তান অ্যাটাক করেছিল, তখন আরেকটা লড়াই হয়েছিল। আমার যদি টেরিটরিতে কেউ অ্যাটাক না করে, মানে আমার টেরিটরিতে যদি অ্যাডভান্স ফোর্স যদি ঢুকে না যায়, তাহলে কিন্তু যুদ্ধের সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। শুধু একটা স্ক্যাটার্ড একটা বা একটা সিঙ্গেল একটা মানে টেরোরিস্ট অ্যাটাকে লোক মেরে ফেলেছে সেরকম নিয়ে কিন্তু একটা আমি জানি না এরকম কোনো যুদ্ধ হয় কিনা। কারণ আপনি যেটা বলেছেন যে কোন কোন দেশ সম্ভাব্য কার পক্ষ নিতে পারে, দেখুন সারা পৃথিবীতে এখন যে একটা চলছে সেটা হলো কমার্শিয়াল ওয়ার, অর্থাৎ পৃথিবীর যে তার নিজস্ব মাটির যে উর্বরতা সেটা অনেকটাই কমে গেছে। খাদ্যাভাব দেখা দিয়েছে আফ্রিকা এবং অনুন্নত দেশগুলির বিভিন্ন জায়গায়। সেই অবস্থায় টেকনোলজি যতই উন্নত হোক, মানুষ উইদাউট ফুড বা উইদাউট কমফোর্ট মানুষ চলতে পারে না। চায়না, দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্ডিয়া হলো একটা মেজর ইকোনমিক এবং পাওয়ার, রিজিওনাল পাওয়ার ইন্ডিয়া। তো এর সঙ্গে এখানে তার মেইন কম্পিটিশনটা হচ্ছে চায়নার সঙ্গে। চায়নারও যেমন হাইলি পপুলেটেড একটা কান্ট্রি, ইন্ডিয়াও এখানে বিরাট মার্কেট আছে। তো ইন্ডিয়ান মার্কেটটা কিন্তু খুবই লোভনীয় মার্কেট, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু ইন্ডিয়ান মার্কেট ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বা আশপাশের লোকগুলোই এনজয় করছিল, চায়নার সঙ্গে এসছে। এখন যেটা হচ্ছে, চায়না তার মানে 90% ট্রেড কিন্তু করে থ্রো বে অফ বেঙ্গল দিয়ে, হয় ওই দিক দিয়ে, অর্থাৎ ইন্ডিয়ান ওশান দিয়ে। তো এমনিতে বলছে যদি চায়না পাকিস্তানের সঙ্গে যদি অল আউট ওয়ার যদি হয় আর চায়না যদি আসেও, তাহলে কিন্তু চায়না কিন্তু ওর বিরাট একটা ড্যামেজ হয়ে যাবে, কারণ ইন্ডিয়ান ওশানে ইন্ডিয়ান শক্তিশালী নেভি এরা কিন্তু পুরোটা রুট বন্ধ করে দেবে। এবং আশপাশের যে কান্ট্রিগুলো চায়নার আছে, এর মধ্যে আছে দক্ষিণ কোরিয়া, এর মধ্যে আছে জাপান, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম,
এই কমপ্লিটলি এগুলো কিন্তু অ্যান্টি চায়না আছে। এদের সম্মিলিত শক্তি কিন্তু চায়নার থেকে বেশি। কারণ জাপানের একটা মিলিটারি ফায়ার পাওয়ারে ওয়ার্ল্ডে একটা পজিশন আছে, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার নেই, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বেশ ভালো র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ড ফায়ার পাওয়ারে। তো এখন সবাই ভাবে চায়না যতই কিছু বলুক না কেন, চায়নাও ভাবে যে ইন কেস অফ অল আউট ওয়ার তাহলে ইন্ডিয়ার সঙ্গে মিত্র রাষ্ট্রগুলো অটোমেটিক্যালি ঢুকে যাবে। রাশিয়া একটা মানে বিরাট শক্তি। রাশিয়া একটা কথা বলেছে যে ভারত আমার বন্ধু, চীন হলো আমার ভাই, মানে কাউকে ফেলে রাখেনি। ঠিক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে এটা কিন্তু একটা খুব ডিস্টিংক্ট একটা মানে প্রো ইন্ডিয়া একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, যে কোন মতে কিন্তু চায়নার সঙ্গে মিলতে রাজি নয় এই ডোনাল্ড ট্রাম্প, কিন্তু রাশিয়ার সঙ্গে মিলতে চাইছে, কিন্তু কোন মতেই চায়নার সঙ্গে মিলতে। এগুলো একটা ওয়ার্ল্ডে একটা ডেলিকেট ব্যালেন্স আনার জন্য। কারণ আমেরিকা নিজেও দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তার যে আর্মি ডেভেলপমেন্ট, নেভাল ডেভেলপমেন্ট করতে করতে কিন্তু অনেকটাই নিঃশেষ হয়ে গেছে। ওদের টাকারও তো একটা শেষ আছে। যেখানেই কোনো লড়াই হচ্ছে এখানে ইন্টারফিয়ার করে ইউএসএ, এখানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র প্রয়োগ থেকে শুরু করে তার লোকজন যে খাটাচ্ছে, তো এটা কস্ট এফেক্টিভ। তো সেই সব দিকে চিন্তা করলে আমেরিকাও চাইছে এখন তার শুল্ক বাড়িয়ে তার ন্যাশনাল ইনকামটা বাড়ানো, একই সঙ্গে একই মতাদর্শে যা দেশগুলো আছে সেই দেশগুলোকে নিজের কাছে টেনে আনা। একদম মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে সৌদি আরব এবং ইরানের সঙ্গে। কারণ ইরান হলো প্রিডমিনেন্টলি একটা শিয়া কান্ট্রি, যারা প্রক্সি ওয়ার চালাচ্ছে তার বিভিন্ন জঙ্গি দল দিয়ে। সেখানে এগুলো এগুলো কিন্তু আবার মানে একটা ইন্ডিয়া কিন্তু এখানে একটা নিউট্রাল পজিশনে আছে। অর্থাৎ ইরানের যে হেজবুল্লাহ হোক, আনসারুল্লাহ বাহিনী হোক, মেহেদি আর্মি হোক, এরা কিন্তু এই যে প্রক্সি যেগুলো আছে বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হোক, এরা কিন্তু সব শিয়া বিদ্রোহীরা। কিন্তু এদের সঙ্গে সৌদি আরবের একটা বিরাট দীর্ঘদিনের শত্রুতা আছে, ধর্মীয় কারণে নয় শুধু। কারণ ইয়েমেনে ছিল ইয়েদের রাজত্ব, সুন্নিদের, সেখানে সুন্নিদের সরিয়ে সোনা থেকে নির্বাসিত করে হুতি শিয়ারা দখল করেছে। সিরিয়াতে 60% হলো এই যে মানে সুন্নি, 40% হলো শিয়া, কিন্তু শিয়ারা অনেকদিন ধরে এখানে রাজত্ব করেছিল, বাশার আল আসাদ। একই সঙ্গে ইরাকে 60-40, এরপরে লিবিয়া, এখানে প্রায় 60-40। অর্থাৎ সব জায়গাতেই কেওস তো রয়েছে, কেওস রয়েছে ধর্মীয় কারণে, কেওস রয়েছে রাজনৈতিক কারণে, পলিটিক্যাল। যে একটা জিনিস নন্দনবাবু, এই যে 2019 সালে যখন পুলওয়ামা অ্যাটাক হয় তখন এই ধরনের একটা স্ট্যান্ড অফ হয়েছিল, কিন্তু তখন আমেরিকার যে অবস্থান ছিল, পাকিস্তানের কাছে আমেরিকার ইন্টারেস্ট ছিল তখন, কিন্তু বর্তমানে পাকিস্তানের প্রতি আমেরিকার কি কোনো ইন্টারেস্ট আছে? মানে আমেরিকার পাশে কোনোভাবে আমেরিকা জানে পাকিস্তান থেকে আমেরিকার পাওয়ার কিছু নেই। আচ্ছা, আরেকটা কথা বলছি, দেখুন একটা ঐতিহাসিক ভুল কিন্তু আমাদের হয়ে গেছিল 1971 ওয়ারে। আমি কিছু আর্মি অফিসারের সঙ্গে কথা বলেছিলাম তৎকালীন সময়ে, যারা মানে লড়াই করেছিল। ইন্ডিয়ান আর্মি লাহোরে ঢুকে গেছিল, মানে অ্যাডভান্সিং যে ইন্ডিয়ান ট্রুপস, তারা লাহোর অলরেডি দখল করে ফেলেছে। তখন কিন্তু এই যে পাক অকুপাইড কাশ্মীরটাকে জলের দরে ইন্ডিয়া নিজের কাছে নিয়ে আসতে পারত, সেটা একটা মেজর একটা ব্লান্ডার হয়েছে। আরেকটা যেটা হয়েছে যে বাংলাদেশের রংপুর ডিভিশনের যে লালমনিরহাট, এখানে যে চিকেন নেক, যেটা প্রস্থে 22 কিলোমিটার মাত্র, সেটাতে যদি কাট করা যায় তাহলে কিন্তু এন্টায়ার নর্থ ইস্টটা আলাদা হয়ে যাবে। তো সেখানে কিন্তু ওই সময় একটা স্কোপ ছিল। তো ইন্ডিয়া, আমি যে তৎকালীন সময় ইন্দিরা গান্ধী শাসন ক্ষমতায় ছিল বা ইন্দিরা গান্ধী, তখন ওরা কিন্তু এটা আমি বলবো ওরা ভিশনারি ছিল না। অর্থাৎ একটা যে অনেক আগ্রাসন নীতি ছিল না, আগ্রাসন নীতি না, পাক অকুপাইড কাশ্মীর তো আমার, ওখানে গিলগিট, গুজ্জর এসব অঞ্চলগুলি যারা আছে কেউ স্পেয়াসলি পপুলেটেড। এখানে এমন না যে বলে খুব ঘনবসতি বা মুজফফরাবাদের এখানে হয়তো কিছুটা লোকজন আছে, কিন্তু এমনিতে এটা হিন্দুকুশ পর্বতমালা টোটালটা কিন্তু একটা হাইলি ডেসোলেট এরিয়া। ওই সময় টোটাল এরিয়াটা যদি নিতে পারত তাহলে তাজিকিস্তান এবং উজবেকিস্তান এবং এই যে কিরগিস্তান, এর সঙ্গে কিন্তু আমাদের একটা বাইলেটারাল ট্রেডের একটা স্কোপ খুলে যেত। তো তখন নেনি, অথচ পর্যন্ত ঢুকে গেছিল, লাহোর পর্যন্ত ঢুকে গেছিল। এবং ওই সময় 96,000 এই যে পাকিস্তানি সৈন্য সারেন্ডার করলো, মাত্র ইন্ডিয়ান 25,000 থেকে 30,000 সোলজার ছিল তখন ওই সময়। জেনারেল জগদীশ সিং অরোরা
যে ইস্টার্ন কমান্ডের যে প্রধান ছিল উনি নিজেই বলেছে যে আমরা ভয় পাচ্ছিলাম যে প্রায় 1 লক্ষের মতো পাকিস্তানি সৈন্য এখনো ডেপ্লয়েড আছে ইয়েতে থ্রু আউট ইস্ট পাকিস্তান, আর আমাদের মাত্র 30,000-এর মতো ডেপ্লয় করেছে, কারণ মেজর ডেপ্লয়মেন্ট ছিল ওদিকে ওই যে ওয়েস্টার্ন বর্ডারে, ওয়েস্ট বর্ডারে। আবার চায়নার দিকেও কিছু রাখতে হতো, কারণ চায়না থেকে সবসময় এটা সেন্সিটিভ একটা বর্ডার আমাদের জন্য, কারণ এটা ডিসপিউটেড বর্ডার বলে। তো তখন এই যে সারেন্ডারটা হয়েছিল 96,000 প্লাস এই যে ইয়ে চলতে, এদের কিন্তু রেখে ব্ল্যাকমেইল করতে পারতো। চট করে কি করছে, এদের রিলিজ করে দিয়েছে, বলে এরা খাবে দাবে ঘুমাবে। আরে তুমি কিছুদিন রেখে ব্ল্যাকমেইল, আরে সরি বার্গেনিং করো, তোমার পিওকেটাকে নিয়ে আসো। পিওকেটাকে কেন নিয়ে এলো সেটা আমার কাছে আজও বোধগম্য, কারণ ওই সময় তো পাকিস্তানের কোনো শক্তি ছিল না। মানে আপনি যেটা বলছেন সেই দূরদর্শিতার অভাব ছিল যখন, তার জন্য আমি বলি দূরদর্শিতার অভাব ছিল, এখন আজ হয়তো অনেকগুলো সমস্যা হতো না। একই বিষয়ে আপনার কি মতামত স্যার, মানে অবস্থান নিয়ে, বিশেষ করে বিভিন্ন দেশের যে অবস্থান, এই ভারত ইন্ডিয়া পাকিস্তানের এই স্ট্যান্ড আপ, এই সম্মুখ সমরে যে বারবার যে মনে হয় যে যুদ্ধ লাগবে, এবং সেখানে এই বর্তমান পরিস্থিতিতে চীন এবং আমেরিকার ভূমিকাটাই কিভাবে দেখছেন, এবং পাশাপাশি বাংলাদেশের অবস্থান কেমন মনে হচ্ছে? চীন এবং আমেরিকার ভূমিকাটা এখন মোটেই পাকিস্তানের পক্ষে না। মানে অ্যাকচুয়ালি পাকিস্তানে বা আফগানিস্তানের যে স্পন্সর টেরোরিজমটা, এটাকে একসময় আমেরিকাই মদত দিত, কিন্তু ওখান থেকে মার খেয়ে আফগানিস্তান থেকে চলে গেল। তাদের বিশাল পরিমাণ যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ছিল, এগুলি প্রায় 80% এখন আফগানদের হাতে। পাকিস্তানও এই স্পন্সর করেছে ওরা এতদিন যাবৎ, এখন দেখলো যে বিষয়টা বেশি ওদের পক্ষে সুবিধাজনক হচ্ছে না। আর এই দুটো রাষ্ট্র এমনিতে ফকির হয়ে গেছে, ওদের অস্ত্র ব্যবসা খুব একটা বেশি ভালো হবে না। এখন এই এশিয়া মহাদেশে ভারতবর্ষের সঙ্গে একটু পাঙ্গা দিয়ে চলার জন্য চীন ভারতবর্ষকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের যে বিশাল আর্মি বা এই যে সামরিক যেই প্রস্তুতি যেটা দরকার, এটা পাকিস্তানের জন্য খুব একটা বেশি দরকার নেই, কারণ চীনের সঙ্গে আমাদের এই দুটো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে অভ্যাস আছে। পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে বারে বারে, চীনের সঙ্গে হয়েছে, সুতরাং যুদ্ধের অভিজ্ঞতা আছে। এখন ভারতবর্ষের, আমি যদি বলবো ভারতবর্ষের স্বাভাবিক মিত্র যদি কেউ থাকে তাহলে সে হলো রাশিয়া, বা রাশিয়ার সঙ্গে যদি কিছু থেকে থাকে এরা আছে, বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলি এখানে ভারতবর্ষের সঙ্গে এসে ডিস্টার্ব করতে চেষ্টা করবে না, করার প্রয়োজনও নেই। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, ইসলামিক যে কান্ট্রিগুলো, অন্তত 20টা দেশ আছে আমি বলতে পারি, এতটা নাম বলে আমি আর সময় নষ্ট করছি না, যারা কখনোই পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে যারা সঙ্গ দেবে না, বড় বড় রাষ্ট্র, ভারতের বিরোধিতা করবে, ভারতবর্ষের বিরোধিতা করবে না। কিন্তু পাকিস্তান এমন একটা বেইজ্জত দেশ, এটার কোনো ইয়ে নাই। আপনি দেখুন, আমি লাস্ট আজকে নিউজ আপডেট, আমি 4টার সময় ঘর থেকে বেরিয়েছি, এরপরে আমি নিউজ আপডেট দেখতে পারিনি। এরা কিন্তু এখনো প্রভোকেশন করছে বর্ডারের মধ্যে, মারাত্মক হ্যাঁ প্রভোকেশন করছে তো, কিন্তু এরা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে। তো ভারতবর্ষের যে প্রস্তুতিটা যেভাবে নিয়ে রেখেছে, একটা সাধারণ কিছু যদি ওরা যদি ক্রস করে বা একটা কিছু করতে চেষ্টা করে, তাহলে কিন্তু ইন্ডিয়া এখন ছেড়ে দেবে না। আর যদি ইন্ডিয়া গভর্নমেন্ট ছেড়ে দেয়, তাহলে কিন্তু তাদের এই দেশের মধ্যে, আমাদের ভারতবর্ষের ভিতরে যে বিষয়টা আছে, এটা কিন্তু সাংঘাতিকভাবে ইয়ে করবে। আর বাংলাদেশে যেটা, বাংলাদেশটাকে অ্যাকচুয়ালি নো ইম্পর্টেন্স আমি বলি এই কারণে, যেমন আমি বাংলাদেশের কালকেই একজনের বক্তৃতা শুনলাম যে এদের কট্টর যে মৌলবাদ যে গোষ্ঠীটা, কট্টর মৌলবাদ গোষ্ঠীটা, তা এদের একটা ব্যাপারটা হচ্ছে এরকম যে বিধর্মী কোন রাষ্ট্র, অর্থাৎ তারা ভারতবর্ষকে ডেমোক্রেটিক কান্ট্রি বা ধর্মনিরপেক্ষ কান্ট্রি হিসাবে তারা চিহ্নিত করতে চান না, যেটা উনি প্রথম যেভাবে বলার চেষ্টা করছিলেন। এরা মনে করে যে এটা একটা হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষটা একটা হিন্দু রাষ্ট্র, এবং ভারতবর্ষের যে সমস্ত মুসলমানরা আছে এখানে, ইন্দোনেশিয়ার পরে ভারতবর্ষে তো সবচেয়ে বেশি জনসংখ্যার মুসলমান, তো এখানকার মুসলমানদের ওরা বিভিন্নভাবে প্রভোগ করার চেষ্টা করে। যেমন আমাদের বাঙালি অঞ্চলে যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যারা অন্য মানে গুজরাট বা মহারাষ্ট্র বা অন্যত্র যারা আছে, বা ইউপি টিউপি, ওরা প্রভোকেশন করার চেষ্টা করে। এখন পাকিস্তানের যা কন্ডিশন ভিতরে, কারণ এরা তো বলছিল, পাকিস্তানে তো এরা বলছিল যে তো আমাদের পরমাণু মানে তোমাদের পরমাণু, আমাদের অস্ত্র মানে তোমাদের অস্ত্র, তো এটা বলে বাংলাদেশে যারা এরকম মৌলবাদী ছিল বা এখন যারা পাওয়ারে আছে, এরা এক সময় ভাবতো যে পাকিস্তান তো আমাদের পক্ষে আছে, পাকিস্তান আমাদেরকে সব দিয়ে সাহায্য করবে। কিন্তু এদের এত দুর্ভাগ্য
যখন পাকিস্তানের অবস্থাই খুব খারাপ, পাকিস্তানের ইকোনমিটা খুবই খারাপ, আর এই সাধারণ কিছু অস্ত্র দিয়ে জনগণ যদি পক্ষে না থাকে, পাকিস্তানের জনগণ কিন্তু 100% নেই, কারণ তাদের ইন্টারনাল ক্রাইসিসই তোর আছে, একদম বালুচিস্তান বা এরকম। এখন সুতরাং বাংলাদেশ থেকে যেই সমস্যাটা আমাদের সৃষ্টি হয়েছিল এতদিন, চিকেন নেক যে করে, এগুলি তো মূর্খ অশিক্ষিত, মানে বুঝে না কিচ্ছু। চিকেন নেক যে করে 10 কিলোমিটার 22 কিলোমিটার যাই হোক, ইন্ডিয়ার যে পাওয়ার, এটার সঙ্গে তো এরা টিকবে না। আর বাংলাদেশটাকে যদি আমি ধরি, পুরোটাই তো চিকেন নেক, তোরা তো সবটাই, বাংলাদেশটা তো মানে ভারতবর্ষের পেটের ভিতরেই তো। আর অ্যাকচুয়ালি বাংলাদেশের সামরিক শক্তি বলতে কিছুই নাই, কিচ্ছু নাই। ইন্ডিয়া যদি শুধুমাত্র সামরিক বাহিনীর যে হেলিকপ্টার আছে, হেলিকপ্টার দিয়ে যদি মনে করে বাংলাদেশকে মানে একটা কিছু করে নেবে, আধা ঘন্টার ব্যাপার, তাহলেই কিন্তু হয়ে যাবে। এদের এতদিন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে ভাবছি না, বাংলাদেশ আমাদের বাকি বর্ডারে আমরা কতটুকু মানে আমরা বর্ডারে কিন্তু হিস্ট্রি ভালো নয়। অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বাংলাদেশের যে তৎকালীন সময়ে কি ছিল, যে বিডিআর, এখন এটা হয়েছে বিজিবি, ওই পিলখানা আন্দোলনের পরে। এরা কিন্তু সবসময় একটা অ্যাগ্রেসিভ মোডে থাকে। অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বেশ একবার তো 16 জন বিএসএফ কে মেরে ফেলেছিল ওই যে বাংলাদেশে। তো এখন অবশ্য সেরকম নয়, বিএসএফ এর অনেকে, আমাদের এই ত্রিপুরা বর্ডারও বেশ কয়েকজন বিএসএফ এর রেজিস্ট্যান্ট কমান্ডেন্ট দীপক কুমারকে মেরে ফেলেছে, আরো কয়েকটা জায়গাতে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল বিগত। না, এখানে বিএসএফ এর একটা, আমি এর আগে আপনাদের স্টুডিওতে বলেছিলাম যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে অপারেশনাল এরিয়াটা ম্যাক্সিমাম ধরুন 30 to 40 কিলোমিটার একটা ব্যাটালিয়ানের, সেখানে একটা ব্যাটালিয়ানের প্রায় 80-90 কিলোমিটার করে দেওয়া আছে। স্বাভাবিকভাবে এরা 24 আওয়ার্সের ডিউটি করে, এদের যে ম্যান পাওয়ার স্ট্রেংথ আছে সেটা দিয়ে অনেক সময় একটু দূরে দূরে ডেপ্লয় করতে হয়। 2 নম্বর হলো যে বর্ডার ফেন্সিং যেটা হয়েছে, সেখানে যে রিভুলেট গুলো আছে সেগুলো সব, এগুলোর উপর দিকে কোনো ফেন্সিং নেই। আচ্ছা, কিছু কিছু জায়গাতে সিঙ্গেল ফেন্সিং আছে, কিছু কিছু জায়গাতে আবার ঠিক মতো ফেন্সিং আছে। এখন এই যে সরা যেটা গেছে, সরা দিয়ে ইজিলি কিন্তু ক্রস করে চলে আসা যায়। আরেকটা সমস্যা হলো বর্ডারের ম্যাক্সিমাম এরিয়াতেই মুসলিম পপুলেশন যারা আছে, এরা অনেকগুলোই বাংলাদেশ থেকে অবৈধভাবে এসছে, এখানে এসে সেটেলড হয়েছে, এদের ওখানেও বাড়ি আছে, মানে বাংলাদেশেও বাড়ি, আত্মীয় স্বজন সব আছে। এখন এদের কোনো ক্রাইম করলে চট করে বাংলাদেশে চলে যায়, সেখানে আবার নিজের বাড়িতেই যেমন থাকে এভাবে থাকে, ওদের কোনো অসুবিধা হয় না, আবার এখানে চলে আসে। এবং দুদিকের যে মুসলিম পপুলেশন আছে, এদের মধ্যে কিন্তু বেশ একটা যোগাযোগ আছে। কারণ আমি কয়েকটা কেসে দেখলাম যে এরা ভীষণ নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, এবং একটা এই যে সলিডারিটি যেটাকে বলে, বা ব্রাদারহুড, একটা সেন্স অফ ব্রাদারহুড ওদের মধ্যে কাজ করে। হ্যাঁ, কাজ করা বলে তারা এগুলো করে। এর সঙ্গে বিজিবি যেটা আছে, ওদেরও কিছু জড়িত আছে। আর্মি কিন্তু সেরকম নয়। বাংলাদেশের মধ্যে কিন্তু দুটো ক্যারেক্টার আছে, আমি যেটা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, যে ওখানে না আর্মি অনেকটাই ওখানে লিবারেল, মানে আর্মি যেমন এখানে যে ওয়াকজ্জামান, যে আর্মি যে চিফ অফ দি আর্মি স্টাফ আছে, উনি কিন্তু কখনো এরকম ধরনের কোন উস্কানিমূলক কথা বা ইন্ডিয়াকে ইয়ে করবে কখনো বলেননি কিন্তু। আর বিজিবিটার যে ক্যাপ্টেন থেকে উপরের র্যাঙ্কগুলো হলো আর্মির, ফলে কি হবে, এরা যে বর্ডারে কাজ করতে করতে বা বিভিন্ন ধরনের ইসলামিক মৌলবাদীর সঙ্গে কাজ করতে করতে এরা অনেকটাই ধর্মীয় মৌলবাদে আচ্ছন্ন হয়ে গেছে। এবং এদের সঙ্গে লোকাল কিছু লিডার আছে, এটা আওয়ামী লীগে হোক, বিএনপি হোক বা যে কোনো দলই হোক, এরা কিন্তু একটা কমন একটা এদের একটা সেন্টিমেন্ট কাজ করে যে আমি মুসলিম, এটা মুসলিম কান্ট্রি, এখানে হিন্দুরা যারা আছে তারা মাইনরিটি, তাদের এখানে যেভাবে পারো তাদের ল্যান্ড থেকে বিতাড়িত করো, এই ল্যান্ডটা পরে আমরা নিয়ে নেব। ওখানে হিন্দুরা জায়গা বিক্রি করতে পারে না, কেউ কিনে না, কারণ তারা ভাবে যে এটা তো কদিন পরে চলে গেলে আমি ল্যান্ডটা এমনিতেই দখল করবো। তো সেভাবে বর্ডারে একটা চিন্তা থাকেই যে অনুপ্রবেশ, বিশেষ করে আমাদের বর্ডারিং যে অঞ্চলগুলো আছে, আগরতলা, সোনামুড়া, এইসব অঞ্চলগুলো হাইলি কনজেস্টেড এরিয়া। এবং আমাদের মানুষ কিন্তু একটা কথা বলছি লাস্টে 1 মিনিট, যে এটা তো আপনি স্বীকার করবেন যে আমরা অনেক বেশি উদাসীন, আমরা কোনো খোঁজ খবর রাখি না, আমাদের একটাই ভরসা যে আমাদের পুলিশ আছে, বিএসএফ আছে, আমি কি করব। কিন্তু সেটা নয়। বাংলাদেশে আপনি যান, আপনাকে 1 ঘন্টার মধ্যে আইডেন্টিফাই করে বলে যে দিস পিপল
হি হ্যাজ কাম ফ্রম ইন্ডিয়া। আর এখানে যদি আগরতলা শহরে সারাদিনও ঘুরে বেড়ায় থাকেও কোনো এখানে লোকের কোনো মাথা ব্যথা নেই এটা খোঁজ খবর নেওয়া যে আমার বাড়ির পাশে কোন লোকটা এসে একটু খোঁজ খবর নেই। সেই কারণে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। এই যে এত হিউজ পপুলেশন বেড়ে গেছে হঠাৎ করে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে, এর আগে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ অবশ্য আগে ছিল, কিন্তু মালদা দিনাজপুরে কিন্তু সাডেন মানে একটা সার্চ হয়েছে একটা পার্টিকুলার ধর্মের লোকের। এগুলো উদাসীনতা, রাজনৈতিক প্রশ্রয়। দীর্ঘদিনের বামফ্রন্টের সময় কিন্তু এলে কিন্তু এদের রেশন কার্ড সবকিছু হয়ে যেত, সেগুলো বললে এগুলো সারা রাত বললো শেষ হবে না। এভাবেই আমাদের সর্বনাশ হয়ে গেছে আস্তে আস্তে। ওকে, এখানে একদম অনুষ্ঠান প্রায় শেষ, আমার 2 মিনিট সময় আছে হাতে। স্যার, আপনার কাছে এই মুহূর্তে কি করা প্রয়োজন বলে আপনার মনে হয়? সব আমরা আলোচনা করলাম, আমরা সবাই যেখানে এখন চায়ের দোকান থেকে ক্যান্টিন অবধি, টিভি স্টুডিও থেকে শুরু করে স্কুল কলেজে গন্ডি অবধি সব জায়গায় একই আলোচনা হচ্ছে। পেহেলগামের পর কি ভারত কি করা প্রয়োজন বলে মনে করছেন? একদম ছোট্ট করে 2 মিনিট সময় হাতে। না, ভারতের এখন যেটা করার দরকার সেটা হলো প্রথম বর্ডারটাকে সিকিউর করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রেও আমি বাংলাদেশের একজন বক্তৃতা শুনছিলাম আজকেই টিভিতে, বলছে ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে আধ ঘন্টার মধ্যে দখল করে নিতে পারে, কিন্তু আমাদের দেশের জনগণ যে অবস্থায় জনগণকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে এদের মধ্যে মৌলবাদী চিন্তা ভাবনা এবং উগ্রতা, ভারত বিদ্বেষ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একটা বড় অংশের মধ্যে, এটা আমরা ক্রিকেট খেলার সময় আমরা প্রত্যক্ষ করেছি। এখন এই পাকিস্তানের ব্যাপারটা এইরকমই পরিস্থিতির কারণে হয়তো এখন অনেকে নরম ভাব পোষণ করছেন, কারণ যেই ঘটনাটা ঘটিয়েছে ওরা, সেই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের আর কোনো মুখ দেখাবার জায়গা নেই, কারণ ওরা কেউই সরাসরি ওদেরকে সাহায্য করতে এখন আসছে না, চীনও আসবে না। তো এখন আমাদের ভারত সরকারকে কিন্তু বর্ডার যে ফেন্সিংটা, বর্ডার ফেন্সিং অনেক আছে। আর এখানে রাজনৈতিক দলগুলোর মানে যে ভোটের রাজনীতি, ভোটের জন্য যে মানে বিভিন্ন ধরনের মেরুকরণ, সাম্প্রদায়িক মেরুকরণ বা ধরুন মাইনরিটি তোষণ, আবার কেউ সংখ্যাগরিষ্ঠ অংশকে সেভাবে মানে ইয়ে করা, এটাকে না করে ভারতবর্ষের এখন প্রয়োজন যেটা, তার যে কনস্টিটিউশনটা আছে, সেকুলার কনস্টিটিউশন বা আমরা স্বাধীনতার পরে যে কনস্টিটিউশনটা পেয়েছি, সেই কনস্টিটিউশনটা রক্ষা করা এবং ভারতবর্ষের যে সীমানা, সেই সীমানা সুরক্ষিত করা। পাকিস্তানের প্রতি এট নো মিনস মানে কোনোভাবেই কোনো নরম মনোভাব পোষণ না করা, এবং এই যে আমাদের মধ্যে যে একটা রিল্যাক্সনেস, আর কি হবে কিন্তু সংখ্যায় কম হলে কি হবে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে, সেটা ইসলামের জন্যই হোক অথবা ভারত বিদ্বেষের কারণেই হোক, তাদের মধ্যে যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টটা কিন্তু আমাদের দেশের জনগণের মধ্যে সেটা নাই। সেটা আমি মনে করি না সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে থাকাও উচিত না, কারণ আমাদের এই দেশটা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, কিন্তু পাকিস্তান যা করেছে তার পাকিস্তান তো ওই দিক থেকে করছে। সুতরাং ভারতবর্ষকে এখন স্ট্রংলি যোগ্য জবাব দিতে, একদম স্ট্রংলি যদি কোন রকম সুযোগ হয় তাহলে পাকিস্তানকে একদম গুড়িয়ে দেওয়া এই পরিস্থিতিতে, ওকে, এটাই একমাত্র পথ। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আপনি কিছু বলবেন নন্দবাবু, কি করা উচিত বলে মনে হয় আপনার মতামত? আমি এটাই বলবো যে আমাদের যেমন এই যে বর্ডার সুরক্ষিত করতে হবে, একই সঙ্গে ভারত বিরোধী শক্তি যারা প্রকাশ্যে বর্তমান আমাদের মধ্যে মিশে আছে, এই ভারত বিরোধী শক্তিগুলিকে আগে চিহ্নিত করা, নতুন যে আইন হয়েছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, যেখানে ট্রেশনের ব্যাপারগুলো আছে সেগুলোকে প্রয়োগ করা, যেটা শুরু হয়েছে। এর আগে আপনি বোধহয় দেখেছেন এবার এই যে মিডিয়াতে বলার জন্য বেশ কিছু অ্যারেস্ট হয়েছে, এটা নতুন আইনে হয়েছে। তো সেগুলোকে করা এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়া, যদি কোনো মিথ্যা কথা বলে, কোন পক্ষপাতমূলক কথা বলে এবং ভোট ব্যাংকে করার জন্য যদি কোনো কিছু বলে, জনগণের উচিত তাদের উপর ঝাঁপিয়ে পড়া। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, সঙ্গে থাকার জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনায়। নন্দবাবু আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, পেহেলগাম হামলার পর ফের যুদ্ধের মেঘ ঘনাচ্ছে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে। এই জঙ্গি হামলার পেছনে কে ছিল, কোথা থেকে এলো এই জঙ্গিরা, নির্বিচারে গুলি চালিয়ে কিভাবে পালিয়ে গেল, এই প্রশ্ন অবশ্যই উঠেছে এবং এই প্রশ্নের জবাব খোঁজা হবে অবশ্যই। আঙুল পাকিস্তানের দিকে, কিন্তু এই সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেবে ভারত, সেই দিকে তাকিয়ে আছে দেশবাসী। আর এদিকে বাংলাদেশের দিকে কড়া নজর রয়েছে দিল্লির।
তাই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।